হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্প প্রিয় মেজর সাহেব, পর্ব সংখ্যা 13। কলমে নুসাইবারা নুরি। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। ইয়াস এখন বসতে শিখেছে। মাঝে মাঝে দোলনায় একা একা উঠে বসে থাকে। ইয়াসের বয়স এখন 5 মাস। সেদিনের পর থেকে তরু প্রতিজ্ঞা করেছিল ইয়াস কিংবা দুনিয়ার কেউ কখনো জানবে না ইয়াস তার না অন্য কারো সন্তান। সবাই জানবে ইয়াস তরুর নিজের সন্তান, নিজের মানে নিজের, নিজের গর্বের। ঈশানও বেশ খুশি। তরুকে নিয়ে একদিন বাড়িতে গিয়েছিল ঈশান। তাইসুরের হাতে আরো 10 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে তরুকে লিখিতভাবে 5 বছরের জায়গায় সারা জীবনের জন্য নিয়ে নিয়েছে ঈশান নিজের স্ত্রী হিসেবে, কোনো চুক্তি আকারে না। এমনকি বিয়েটাও কোনো চুক্তির নেই আর। সবকিছুই স্বাভাবিক করে ফেলেছে। তরু ইদানিং ঈশানের প্রতি একটু বেশি দুর্বল হয়ে যাচ্ছে। সাথে ঈশান আগের চেয়েও বেশি উন্মাদ হয়ে উঠেছে তরুর প্রতি। এখন ঈশান নিজের কাজে বাইরে গেলে, সারাদিনে ফ্রি হলেই অনেকবার কল দেয় তরুকে। তরুর লজ্জা লাগে ভীষণ, তবুও কথা যেন শেষই হয় না তাদের। ফজরে আজান কানে ভেসে আসতেই ঘুমে ছুটে যায় তরুর। চোখ মেলে তাকায়, সিলিংয়ে লাগোয়া ফ্যান ঘুরছে নিজের আপন গতিতে। তরু নিজের বাম দিকে তাকিয়ে দেখে ঈশান গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাত 12টার প্রায় 4 দিন পর বাড়িতে ফিরেছে ঈশান, তাই এখন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। তরু ডান পাশে ইয়াস ঘুমিয়ে, ওর শরীরে জ্বর। ঈশানকে দেখতে না পেয়ে কেঁদে কেঁদে জ্বর এসে গেছে, তাই ঈশান আসা সত্ত্বেও দোলনায় দেয়নি আজ। ইয়াসের জন্যই মূলত ছুটি পাওয়া মাত্রই ঈশান অত রাতে ফিরে এসেছে। ছেলেকে নিয়ে তার চিন্তা শেষ নেই। তরুরও একই 2 দিনে রাতে ঘুমাতে পারেনি ইয়াসের জ্বরের কারণে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছে, তবুও কম পড়ছে না। তার ইয়াসের কপালে ছোট একটা চুমো খায়। গায়ে এখনো জ্বর আগের চেয়ে কম আছে। তরু বিছানা থেকে নেমে পড়ে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সে নামাজ পড়ে নেয়। তারপর রান্নাঘরে চলে যায়। আজ সকালে ভুনা খিচুড়ি রান্না করবে, সাথে আলাদা করে গরুর মাংস। ঈশানের বেশ পছন্দের একটি খাবার, তাই তরু নিজের সম্পূর্ণ ভালোবাসা মিশিয়ে রান্না করে। রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে ভোরের স্নিগ্ধ আলো আর মিহি হাওয়া এসে ঢুকেছে। তরু চাল আর 3 পদের ডাল একসাথে ধুয়ে ভিজিয়ে রাখে। তারপর পেঁয়াজ, রসুন, আদা আর জিরা বাটার দারুণ এক সুবাসে রান্নাঘরটা ভরাতে শুরু করে। মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে বড় কড়াইতে তেলে ভাজা পেঁয়াজের সঙ্গে কষাতে থাকে সে। তেল ভেসে উঠতেই একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা, হলুদ আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দেয়। ঢাকনা তুলে বারবার নাড়তে নাড়তে তরুর মনটা এক অদ্ভুত অনাবিল শান্তিতে ভরে ওঠে। কতদিন পর মানুষটা বাড়ি ফিরল, কত দখল গেছে লোকটার উপর দিয়ে। মেজর সাহেবের কঠিন জীবনের কথা ভেবে তরুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেনা ক্যাম্পের কঠিন অনুশাসন, দায়িত্বের কড়া টহল সব সামলে এই এক চিলতে ঘরে ফিরলে লোকটা যেন ছোট বাচ্চার মতো অবুঝ হয়ে যায়। কড়াইতে মশলা কষানোর মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ার সাথে সাথে চাল ডালের ভুনা খিচুড়ি হাঁড়িটাও অন্য চুলায় বসিয়ে দেয় তরু। একটু একটু করে ফুটতে থাকা চালের বাষ্পে ওর মুখটা ভিজে যায়। চুলে হালকা ঘামের বিন্দু জমে। খিচুড়ির চালের সাথে ঘি মিশিয়ে দেওয়ার সাথে সাথেই ঘিয়ের মোলায়েম সুবাসে পুরো রান্নাঘর মো মো করে ওঠে। তোর মনে হয় ঈশানের পছন্দের খাবার রাতে রাতে ওর হৃদয়ের সবটুকু মায়া বুঝি এই হাঁড়িতেই ঢেলে দিচ্ছে সে। ঘড়ি কাঁটা তরতর করে এগিয়ে চলেও
তরুর কোনো খেয়াল থাকে না, রান্নাতেই ডুবে থাকে সে। তরু রান্না করে ইয়াশকে ঘুম থেকে না তুলেই ফিডার খাইয়ে দেয়। ছেলেটা তার বেশ চুপচাপ হয়ে গেছে জ্বরে, খেতেও চায় না। কত জোর করেই না তরু খাওয়ায়। ডাক্তার মানা করেছে জোর করে খাওয়াতে, তরু মন মানতে চায় না। সারা ঘর ঘুরে ঘুরে ইয়াশকে একটু করে খাইয়েছে, কত গল্প বলেছে ঠিক নেই। যে কেউ দেখলে বলবে ওটা তরুরই বাচ্চা। কারোর বোঝার উপায় নেই আসলে সত্যি কি। ছেলেটার মুখটা কত মায়াবী, নরম তুলতুলে, ঠোঁট দুটি ফিডারের নিপলে লেপ্টে থাকে। জ্বর আসার পর থেকে ইয়াসটা একদম নেতিয়ে পড়েছে। একটু পর পরই কেমন যেন অস্থির হয়ে ওঠে, উসখুস করে। তোর বাচ্চার পিঠে আলতো করে হাত বোলায়, মুখে মিষ্টি সুর তুলে নাম না জানা এক ছড়া গাইতে থাকে। ঘুম পাড়েনি মাসি পিসি, আমার বাড়ি যেও। বাচ্চার নরম গালের স্পর্শ তরুর সমস্ত মাতৃত্বকে জাগিয়ে তোলে। ইয়াস ওর গর্ভে আসেনি সত্য, কিন্তু ওর অন্তরের সমস্ত স্নেহ, মমতা আর প্রাণ ঢেলে সে এই সন্তানকে আপন করে নিয়েছে। লোকে মুখে শোনা রক্ত বংশের টানের চেয়েও হৃদয়ের টান কত যে গভীর, তা এখন তরু প্রতি মুহূর্তে অনুভব করতে পারে। ইয়াসের কপালে চুমু কেটে দিতেই ইয়াস আদো ঘুমে ধীর নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে আসে। বেলা 11টার দিকে তরু ইয়াসের গা মুছিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আগের থেকে জ্বর কমেছে, তাই বেশি জ্বালাতন না করেই ঘুমিয়ে পড়েছে। তো বেশ কিছুক্ষণ ইয়াসের দোলনার দিকে তাকিয়ে থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর ঈশানের পেটের কাছে এসে বসলো বিছানায়। জানালার পর্দা ভেদ করে সূর্যের তেজি আলোক রশ্মি প্রবেশ করেছে ঘরে। বেশ উজ্জ্বল হয়ে উঠেছে পুরো ঘর। তরু ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় ঈশানের চুলের ভাঁজে। নিজের কাজে নিজেই কিছু কেঁপে ওঠে, লজ্জা পায় তরু। ঈশানের ঘন চুলে আঙ্গুল চালাতে চালাতে তরুর বুকের ভিতর হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। লোকটার সুগঠিত শরীর, চওড়া বুক আর মুখের খোঁচা খোঁচা দাড়ি সব মিলিয়ে ঈশান যেন এক বিশাল বটবৃক্ষ, যে তরুকে আর ইয়াসকে সব ঝড়-ঝাপটা থেকে আগলে রেখেছে। এত বড় মেজর সাহেব অফিসে কত কড়া মেজাজের, অথচ ঘরে এসে তরুর সামনে একেবারে অবাধ্য এক বালক। ঈশানের ঘুমের গভীরতায় চোখ রেখে তরুর ঠোঁটে কোণে মায়াবী হাসি ফুটে ওঠে। জীবনের নানা চড়াই উতরাইয়ের পর পাওয়া এই শান্তিটুকু তরু খুব যত্ন করে ধরে রাখতে চায়। তবু নিজেকে শান্ত রেখে ধীর স্বরে ডাকে ঈশানকে। এই যে শুনছেন, মেজর সাহেব শুনছেন? অনেকবার ডাক দেওয়ার পরেও ঈশানের কোনো সাড়া শব্দ পায় না তরু। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের বাহুতে অল্প ধাক্কা দিয়ে ডাকে, বাবুর আব্বু শুনছেন? কই শুনছেন? হুম? ঈশান চোখ বুজে ঘুম মিশ্রিত নিশাময় কণ্ঠে উত্তর নেয়। তখন তরু আবার ঈশানের চুলে হাত বোলাতে বোলাতে বলে, উঠবেন না? বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে অনেকক্ষণ আগে। পরে। ঈশানের ঘুম জড়ানো কণ্ঠ শুনে তরুর কেমন ঘোর লেগে গেল। তবুও নিজেকে শান্ত রেখে ঈশানের বাহুতে আবারও একটু ধাক্কা দিয়ে বলল, পরে না, এখন উঠুন। খুব পাচ্ছে বউ, আর একটু পরে উঠি। ঈশান চোখ বুজে সোজা হয়ে শুয়ে কথাগুলো আওড়ায়। তারপর পিট পিট করে তরু মুখের দিকে তাকিয়ে আড়মোড়া খায়। তরু শান্ত নয়নে দেখে ঈশানকে। ঈশান তরুকে নিজের দিকে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে দাও তরুকে নিজের বুকে নেওয়ার জন্য। তবে তরু যায় না। তখন ঈশান জোর করে টেনে তরুকে জড়িয়ে ধরে। তবে তরু শব্দ করে না ইয়াসের ঘুম ভাঙার ভয়ে। তরু ছটফটাতে শুরু করে দেয়। ঈশান এক পা তরুর পায়ের উপর চাপিয়ে তরুর 2 পা আটকে দেয় নিজের পায়ের ভাঁজে, আর এক হাত তরুর উদরে অন্যটা পিঠে। তরু ছাড়ার জন্য ছটফট করতে ঈশান ঘোর লাগা কণ্ঠে বলে, রাতে বাবুর জন্য জড়িয়ে ধরতে পারিনি, এখন একটু ধরতে দাও। স্থির হয়ে থাকো একটু, আর একটু ঘুমাবো, তারপর উঠবো, প্রমিস।
কথাটা বলে ঈশান তরুর গলায় মুখ গুজতে যাবে, তখনই তরু ছাড়ানোর জন্য ছটফটিয়ে উঠে বলে, ছাড়ুন, উঠুন বলছি, এখন আর ঘুমাতে হবে না। গোসল করে খেয়ে তারপর ঘুমাবেন আবার। এখন আর না, সকাল থেকে কষ্ট করে রান্না করেছি, ঠান্ডা হয়ে গেল। উঠুন, পরে ঘুমাবেন। হুম, আর একটু বউ, একটু না, আগে উঠুন, নয়তো আজ রাতে আমার ছেলেকে নিয়ে আমি পাশের ঘরে চলে যাব, ভিতর থেকে দরজাও লাগিয়ে দিব, প্রমিস। তরুর কথা শেষ হতে না হতেই তরুকে নিয়ে উঠে বসে ঈশান। তারপর চোখ ছোট করে হাই তুলে আড়মোড়া খেয়ে বলে, ধুর, সকাল সকাল ইমোশন ব্ল্যাকমেল করবা না। ব্ল্যাকমেল না, সত্যি যাব। আমি উঠেছি তো এখন, আবার কি করতে যাবা? ঈশানের কথায় হাসে তরু। হাত বাড়িয়ে ঈশানের মুখ ছুঁয়ে দেখে, চাপদারের মাঝে হাত রাখতে খোঁচা খোঁচা দাড়ি ফুটে যায় হাতে। ভীষণ ভাল লাগে তরু। ঈশান তরুর হাতের তালুতে একটা চুমু দিতেই তরু বিছানা থেকে নেমে দাঁড়ায়। তারপর ঈশানের দিকে তাকিয়ে বলে, আপনি গিয়ে গোসল করে নেন, আমি খাবার গরম করে নিয়ে আসছি। কিসের গোসল বউ? ঈশানের কথায় মানে তরু বুঝতে না পেরে বলে, কিসের গোসল জানেন না? হুম, রাতে তো কোনো কিছু করি নাই যতদূর মনে আছে। তাহলে এত সকালে গোসল কিসের? কিছু করলে না হয় ফরজ গোসল করতাম। আমি ঘুমানোর পর তুমি কি কিছু করছিলে বউ, আমার ঘুমের সুযোগ নিয়ে? ঈশানের কথায় চমকে ওঠে তরু। বিরক্ত হয়ে বলে, আপনার গোসল করা লাগবে না, অসভ্য লোক, মুখে লাগাম নেই। ছি, কি থেকে কি শুরু করে দেন। কাল রাতে বাড়িতে আসার পর গোসল না করে ফ্রেশ হয়ে শুয়েছিলেন, তাই বললাম এখন গোসল করে নেন। আর এখন ভোর না, 12টা বাজতে চলেছে। বেশ কড়াভাবে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় তরু। ঈশান বুঝতে পারে তার তরুফুল লজ্জা পেয়েছে ভীষণ। হুটহাট ঈশান যখন তরুকে লজ্জা দেয় তখন তরু ঈশানের চোখের সামনে থেকে পালানোর চেষ্টা করে। খুব নাজুক মেয়েটা, তার লজ্জাবতী বউ। তরু যাওয়ার পর ঈশান ঠোঁট কামড়ে হাসে। তরুকে লজ্জা দিতে তার বেশ ভালো লাগে, সাথে সম্পর্কটাকে আরো সহজ করে তুলতে। ঈশান আর বসে না, থেকে উঠে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে গোসল করতে। ঈশান ওয়াশরুমে ঢোকার পর ঘরের পরিবেশ আবার নিঝুম হয়ে আসে। জানালা কাঁচ ভেদ করে আসা রোদের আলপনা ছড়িয়ে পড়েছে বিছানার চাদরে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে ঈশান দেখে বিছানা সুন্দর করে গোছানো। তোর রেখে যাওয়া শাড়ির সুবাস যেন ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে। ঈশান মৃদু হেসে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখে নিজেরই হাসি পায়। তরু আসার পর থেকে কঠিন মেজর ঈশানের ভেতরে শক্ত মেজাজটা যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেছে। এই ছোট মেয়েটা ওর জীবনে না এলে হয়তো ভালোবাসা আসল মানেটাই অজানা থেকে যেত। ঈশান একটা টি শার্ট গায়ে জড়িয়ে গায়ের চুল থেকে পানির ফোঁটা ঝেড়ে ঘর থেকে বের হয়ে ডাইনিং এর দিকে পা বাড়ায়। রান্নাঘরে গিয়ে তরু লজ্জায় নুয়ে যায়। আগের ঈশানের থেকে এখনকার ঈশানকে তরুর বেশ আপন মনে হয়। লোকটা সারাদিন তার খোঁজ খবর রাখে, আর বাড়িতে থাকলে তো ঠোঁট কাটা কথা বলে লজ্জার সাগরে ফেলে দেয় তরুকে। তরুর ভীষণ লজ্জা লাগে তখন। ঈশানের চোখের দিকে তাকাতে পারে না লজ্জায়। পালাতে ইচ্ছে করে তার সামনে থেকে। আজকেও লজ্জার কারণে ঘর থেকে ছুটে এলো, নয়তো লোকটা আরো বেফাঁস ঠোঁট কাটা কথা বলে তাকে লজ্জা দিত। ডাইনিং টেবিলের ওপর বাটি সাজাতে সাজাতে তরুর গাল দুটো যেন ভালোবাসা আছে রাঙা হয়ে ওঠে। বাটিতে গরম ভুনা খিচুড়ি ঢালতেই ধোঁয়া ওঠার সাথে সাথে গ্যাঙ্গানো ধনেপাতা ও ঘৃতের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। ঈশান চেয়ার টেনে বসে ডাইনিং টেবিলের দিকে এক নজর তাকায়। তারপর তরুর কাঁধের একপাশে হাত রেখে নিচে স্বরে বলল, এত কষ্ট করার কি দরকার ছিল বউ? সামান্য কিছু রাঁধলেই তো পারতে। তোর লাজুক হেসে ঈশানের থালায় খিচুড়ি আর গরু মাংসের ঝোল বেড়ে দিতে দিতে উত্তর দেয়, আপনি অনেকদিন পর বাড়ি ফিরেছেন, আপনার পছন্দের খাবার রাঁধবো না তো কার জন্য রাঁধবো? ঈশান এক লোকমা মুখে তুলে নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ স্বাদ উপভোগ করে। তারপর ডাগর চোখে
তরুর দিকে তাকিয়ে মিষ্টি এক চিলতে হাসি ফুটিয়ে তোলে, যে হাসিতে শুধু তরুর প্রতি গভীর অনুরাগ আর আজন্মের অধিকার প্রকাশ পায়। চলবে। প্রিয় মির্জা সাহেব, 14 নুসাই বারানুরি। তরু গ্যাসের চুলায় বসিয়ে মাংসটা আবারও দ্রুত গরম করে। তারপর একটা প্লেটে খিচুড়ি বেড়ে নেয় ঈশানের জন্য, আর একটা বাটিতে মাংস। তারপর নিয়ে ঘরে চলে আসে। এসে দেখে ঈশান বিছানায় হেলান দিয়ে মোবাইল চালাচ্ছে। চুলগুলো এলোমেলো, কালো ট্রাউজার এর সাথে সাদা স্যান্ডো গেঞ্জি পরনে। জিম করা রোদে পোড়া বডি দৃশ্যমান। তরু লজ্জা পায়। চোখ নামিয়ে নিয়ে বিছানার কাছে এগিয়ে এসে ঈশানের দিকে খাবার প্লেট এগিয়ে দেওয়ার পর ঈশান একবার প্লেটের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়। ঈশানের এমন ব্যবহার দেখে তরু ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি হলো ধরুন? খাবো না। কেন? খিচুড়ি নিজের হাতে খেয়ে মজা পাওয়া যায় না। যদি আমার বাচ্চার আম্মুর মনে মায়া হয় তাহলে খাইয়ে দিলেও খেতাম। ঈশানের কথায় তরুর ভ্রু জোড়া আরো কুঁচকে যায়। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন অনেক কাজ আছে। দুপুরের রান্না বাকি। আপনি খেয়ে নেন। বাবু উঠলে আর রান্না করতে পারবো না। তাহলে নিয়ে যাও, খাবো না। কথাটা বলে ঈশান আবারও মোবাইলে ফেসবুক স্ক্রল করতে ব্যস্ত হয়ে গেল। সেদিকে তাকিয়ে তরু আবারও চাপা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঈশানের সামনাসামনি বিছানায় এক পা উঠিয়ে বসল। ঈশান আর চোখে খেয়াল করল তরুকে। নীল রঙের একটা সুতি থ্রিপিস পরনে, নাকে স্বর্ণের নাকফুল। কিছুদিন আগেই কিনে দিয়েছিল ওটা। গলায় একটা স্বর্ণের চেনও, আর ছোট একটা ঝুমকো লকেট। ফর্সা গলায় বেশ মানিয়েছে। তরুর গলার নিচে বুকের উপরে পর দুটো কালো কুচকুচে তিল আছে। হুটহাট নজর যায় ঈশানের সেদিকে। বারবার চৌম্বকের ন্যায় আকৃষ্ট করে তাকে। মোয়াতাল মাতাল লাগে। তরু বাটি থেকে মাংস তুলে নিয়ে খিচুড়ি নিয়ে ঈশানের মুখের দিকে বাড়িয়ে বলে, হা করুন। খাবো না বললাম তো। দেখুন, রাগাবেন না। কাল রাতে একবার খান নাই, এখন আবার খাবেন না। ছেলের মতো অসুস্থ হইবেন। তরুকে সিরিয়াস দেখে ঈশান আর কথা বাড়ায় না, বুঝতে পারে ইয়াসের চিন্তায় মাথা খারাপ ওর। ঈশান হা করে খেয়ে নেয়। তরু বসে বসে খাওয়াতে থাকে ঈশানকে। খাওয়ার মাঝেই হঠাৎ দোলনা নড়ে উঠে আর সাথে সাথে ইয়াস কেঁদে উঠে শব্দ করে। ঈশান আর তরুর নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে একবার। তরু প্লেট রেখে উঠতে যাবে তখন ঈশান তরুকে থামিয়ে বলে, আমি যাচ্ছি, তোমার উত্তেজিত হওয়ার দরকার নেই। তোমার হাতে ঝাল আমি ঠান্ডা করছই বাবুকে। তরু উঠতে গিয়েও আর উঠে না। ঈশান ইয়াসকে গিয়ে তুলে নেয় দোলনা থেকে। আবারও জ্বরে গা পুড়ে যাচ্ছে বাচ্চাটার। ঈশান আজ অন্য কোনো ভালো শিশু ডাক্তারের কাছে নিয়ে যাবে ইয়াসকে। ঈশান ইয়াসকে বুকে জড়িয়ে নিয়ে সারা ঘর পায়চারি করে কান্না থামানোর চেষ্টা করতে করতে বলে, পাপা, আমার সোনা পাপা, কাঁদে না। এই দেখো পাপা এসে গেছে। আর যাবে না পাপা। আমার সোনা বাচ্চা, কাঁদে না সোনা। ঈশান পায়চারি করতে করতে ইয়াসকে থামানোর চেষ্টা করতে থাকে। তরু প্লেট নিয়ে হাত ধুতে যেও ফিরে আসে। আর কয়েক গাল আছে, খাইয়ে দিয়ে যাওয়া ভালো। যেই ভাবা সেই কাজ। তরু ঈশানের সামনে দাঁড়িয়ে ঈশানের গালে এক লোকমা তুলে দেয়।
তারপর বলে, খান আর হাঁটেন। আপনার কারণেই আমার বাচ্চাটার জ্বর এসেছে। সারাদিন কোলের মাঝে রাখি আমি আর আপনাকে খুঁজে বেড়াই। আপনার জন্য পরাণ পুড়ে। তরুর কথায় খেতে খেতে হাসে ঈশান। খাওয়া শেষ করে নেয় দ্রুত, তারপর তরুর দিকে তাকিয়ে বলে, কেন বউ, হিংসা হচ্ছে? হলে বলতে পারো, আরো 10-12টা ডাউনলোড দিয়ে দিতে পারি শুধু তোমাকে ভালোবেসে। হিংসা দূর করতে। চুপ করুন। আমার বাচ্চাটার জ্বর আর আপনার মুখে ফালতু কথা। আজ বিকালে নিয়ে যাবনি ডাক্তারের কাছে, আবার নতুন ডাক্তার দেখাবো। বিকাল 4টায় বসে প্রাইভেট ক্লিনিকে। তুমি রেডি থেকো। আচ্ছা। তরুর সব কিছুই অসহ্য লাগছে। মায়ের মন তো। সন্তানের অসুস্থতায় ছটফট করছো। কি করলে বাচ্চাটা সুস্থ হবে সেই ভাবনা সারাক্ষণ। তরু রান্নাঘরে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়। সকালে খাইনি ও। খিদে লাগেনি। ইয়াসের চিন্তায় খাওয়া ঘুম হারিয়ে গেছে তরুর। খিচুড়ি ও আছে, মাংস ও আছে, তাই আর রান্না করবে না দুপুরে। এখনই তো দুপুর হয়ে গেছে। মন বসছে না ওর আজ রান্না করতে। তরু ঘরে এসে দেখে ঈশানের বুকের উপরে শুয়ে আছে ইয়াস। ঈশান আলতো করে ইয়াসের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে বালিশে শুয়ে। তরু বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। ছেলেটার মুখ কেমন শুকিয়ে গেছে। তরুকে ঘরে আসতে দেখে ঈশান ধী কণ্ঠে বলল, একটা সুতি কাপড় ভিজিয়ে এনে বাবুর গা হাত পা মুছে দাও তো। অনেক জ্বর। এখন ফোন করেছিলাম, ডাক্তার নেই। সব 3টার পরে বসবে। ঈশানের চিন্তিত কণ্ঠে শুনেও তরুর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। কিছুই ভালোও লাগছে না ওর। ওয়াশরুমে গিয়ে একটা বেবি টাওয়েল ভিজিয়ে নিয়ে আসে তরু। ঈশানের বুকে শোয়ানো অবস্থাতেই ইয়াসের গা হাত পা মুছিয়ে দেয়। তারপর ভিজে টাওয়েলটা বারান্দায় নেড়ে দিয়ে আসে রোদ্রে। বিছানায় ঈশানের পাশে এসে আধশোয়া হয়ে বসে আছে তরু। চোখে মুখে চিন্তার ছাপ। চোখ ঈশানের বুকের উপর ঘুমানো ইয়াসের মুখের পানে। তরুর মন খারাপ দেখে ঈশান তরুর দিকে তাকিয়ে শান্তস্বরে ডাকে, তরু। এই তরু। জি। তরু হঠাৎ কিছুটা চমকে উঠে। ঈশান বুঝতে পারে তরু ভাবনায় ডুবেছিল। তরুকে শান্ত করে বলে, মন খারাপ করে থেকো না। বাবু অসুস্থ, তার উপর তোমার মন মরা দেখলো আমার খুব খারাপ লাগে ভীষণ। মন খারাপ করো না পাখি। আর কিছুক্ষণ, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন ডাক্তার থাকলে এখনই যেতাম। আমারও তো মন টিকছে না। ঈশানের কথা শেষ হতে না হতেই তরু ঈশানের হাতে মুখ গুজে কেঁদে ওঠে। যেন বহুদিনে জমানো কান্নাটা বিশ্বাস ভরা আশ্রয়স্থলে এসে ঝরে পড়ছে। ঈশান উত্তেজিত হয় না। কাঁদতে মানাও করে না। কাঁদলে মন হালকা হয়। তরুর কাঁদতে কাঁদতে হেসকি উঠে যায়। ঈশান থামতে বলে তরুকে। তরু তখন কাঁদতে কাঁদতে বলে, এতটা মায়া আমার কারোর প্রতি কখনো হয়নি, বিশ্বাস করেন। আমার ছেলেটা 2 দিন ধরে জ্বরে পড়েছে, আমার যেন পাগল পাগল লাগছে নিজেকে। রান্না করি না, ছেলেকে রেখে খাইতে ইচ্ছা করে না। ঘুমাই না। ডাক্তার দেখিয়ে কম পড়েনি। আমি স্বস্তি পাচ্ছি না মেজর সাহেব। আমার ছেলেটা 2 দিন ধরে খাচ্ছে না ঠিক মতো। জোর করে দিলেও বমি করে দিচ্ছে। আমি সহ্য করতে পারছি না ওর কান্না।
তরু ফুঁফিয়ে কেঁদে উঠে আবারও নিঃশব্দে। ঈশান ইয়াশকে এক হাত দিয়ে বুকে আগলে রেখে তরুকে নিজের খুব কাছে টেনে নিয়ে হাতের উপর মাথা রেখে শুয়ে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কেঁদো না। বললাম তো ডাক্তার বসলেই যাব। আমি ফোন করে বলে দিয়েছি ফার্স্ট সিরিয়াল আমাদের। যাওয়ার পর সবার আগে আমরাই দেখাবো। কেঁদো না জান। তুমি কাঁদলে ইয়াশেরও অজান্তে খারাপ লাগবে। চুপ করো পাখি। এখন একটু ঘুমাও, আমি আছি তো। আমার বুকের পাশে মাথা রেখেই ঘুমাও। তরুর ঘুম আসে না, তবুও চুপটি করে শুয়ে থাকে ঈশানের হাতের উপর মাথা দিয়ে ঈশানের বুকের পাশে মুখ গুজে। ঈশানের বুকের উপর থাকা ইয়াশের একটা হাত এসে ঝুলে পড়েছে তরুর মুখে। সে হাতে তরু অসংখ্য চুমুতে ভরিয়ে দিয়েছে মুহূর্তেই। ঈশানের সুঠাম বুকের উত্তাপ আর শক্ত হাতের জড়িয়ে ধরা বেষ্টনীতে তরুর শরীরে এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে। তবে সন্তানের দুশ্চিন্তা সেই অনুভূতির চেয়েও হাজার গুণ বড়। ইয়াশের গরম নিঃশ্বাস ঈশানের বুকে আছড়ে পড়ছে। বাচ্চাটা ঘুমিয়ে ঘুমিয়েও মাঝে মাঝে শিউরে উঠছে, যেন স্বপ্নেও কোনো ভয়াল দৃশ্য তাকে তাড়া করে ফিরছে। তরু আলতো করে ইয়াশের কপালে হাত রাখে। আবার একটু তেতে উঠেছে শরীরটা। তরু ঈশানের দিকে তাকায়। মেজর সাহেবের মুখটাতেও দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। সামরিক জীবনের কঠোর প্রশিক্ষণ যাকে শৃঙ্খলিত করে রেখেছে, সেই মানুষটার ভেতরে যে এমন এক নরম, মায়াময় বাবা লুকিয়ে আছে, তাই ইয়াশ না জন্মালে হয়তো তরু কোনোদিন জানতেই পারত না। মেজর সাহেব। তরু খুব নিচু স্বরে ডাকে। হুম বলো পাখি। ঈশান তরুর কপালে ঠোঁট ছোঁয়ায়। বাবুটা সুস্থ হয়ে যাবে তো? ডাক্তার সত্যি ভালো তো? আরে বোকা মেয়ে। শহরের সবচেয়ে নামকরা চাইল্ড স্পেশালিস্ট। আমার এক সিনিয়র অফিসারের রেফারেন্স আছে। উনি বললেন উনি দারুণ ডাক্তার। তুমি একদম চিন্তা করো না। ইয়াশ আমাদের শক্ত ছেলে, ও ঠিক সামলে নেবে। তরু আর কথা বাড়ায় না। চোখ দুটো বুজে ফেলে ঈশানের গায়ের সেই চেনা সুবাসটা গভীরভাবে বুকে টেনে নেয়। পুরুষালী করা সুবাস আর সামান্য ঘামের মিশেল, যার মধ্যে তরু নিজের পুরো অস্তিত্ব সমর্পণ করে দিতে পারে। কিছুটা সময় পার হয়ে যায় নিস্তব্ধতায়। ঘড়ির কাঁটা আড়াইটার ঘরে পৌঁছাতেই ঈশান আস্তে করে উঠে বসে। ইয়াশকে তরুর কোলে শুইয়ে দিয়ে বলে, তুমি ওকে একটু ধরো, আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিই। 3টার মধ্যেই বের হতে হবে। ঈশান ওয়াশরুমে চলে গেল। তরু ইয়াশকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে। বাচ্চার নিষ্পাপ মুখটার দিকে তাকালেই বুকের ভেতরটা খালি হয়ে যায়। তরু উঠে গিয়ে আলমারি খুলে ইয়াশের জন্য একটা আরামদায়ক সুতির জামা, ডায়াপার, এক্সট্রা টাওয়েল আর পানির বোতল একটা ছোট ব্যাগে গুছিয়ে নেয়। নিজের সুতি ড্রেসটা বদলে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ গায়ে চড়ায়। চুলগুলো কোনোমতে হাত খোপা করে একটা ক্লাচার দিয়ে আটকে দেয়। সাজগোজের কোনো ইচ্ছে নেই আজ তার। সন্তানের অসুস্থতা মায়ের সব রূপচর্চা এক নিমেষে কেড়ে নেয়। ঈশান ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে কালো জিন্স আর হালকা নীল রঙের ক্যাজুয়াল শার্ট। চুলগুলো ভিজে ব্যাকব্রাশ করা, শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো। আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়িটা হাতে পড়তে পড়তে ও আয়নাতেই তরুর বিমর্ষ প্রতিচ্ছবি দেখে। ঈশান পিছু ফিরে তরুর কাছে আসে। তরুর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে সোজা চোখে চোখ রেখে বলে, এই যে ম্যাডাম,
মুখটা এত কালো করে রাখলে ডাক্তার ভাববে রোগীর চেয়ে রোগীর মা বেশি অসুস্থ। একটু হাসো তো। তরু চেষ্টা করেও হাসতে পারে না, তার বদলে চোখে জল চলে আসে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে তরুর কপালে আবার ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর ইয়াশকে নিজের কোলে তুলে নিয়ে এক হাতে তরুর হাত শক্ত করে ধরে বলে, চল। বাইরে চড়া রোদ একটু কমে এসেছে। ঈশান নিজের প্রাইভেট কারের দরজা খুলে তরুকে আগে বসায়, তারপর ইয়াশকে তরুর কোলে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি চলতে শুরু করে ক্লিনিকের উদ্দেশ্যে। রাস্তার জ্যাম পার হয়ে বিকেল ঠিক 4টা বাজতেই তারা ক্লিনিকের সামনে পৌঁছায়। ক্লিনিকের ওয়েটিং রুমটা বেশ সাজানো গোছানো হলেও চারপাশের অন্যান্য অসুস্থ শিশুদের কান্নার শব্দে পরিবেশটা কেমন থমথমে। ঈশান সিরিয়াল নাম্বারের কথা বলতেই রিসেপশন থেকে তাদের সাথে সাথেই 4 নম্বর কেবিনের দিকে নিয়ে যাওয়া হয়। কেবিনের দরজায় লেখা ড. মেহজাবিন চৌধুরী, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। ঈশান দরজায় নক করে অনুমতি নিয়ে ভেতরে ঢোকে। বিকাল 4:30। ডাক্তারের কেবিনে বসে আছে তরু আর ঈশান। মহিলা শিশু ডাক্তার, বেশ নাম করা। ডাক্তার তরুর কাছে বাচ্চার কি হয়েছে জানতে চাইলে তরু প্রথম থেকেই খুলে বলতে শুরু করে ডাক্তারকে। তরুর সব কথা শুনে ডাক্তার ঈশানের মুখের দিকে একবার তাকিয়ে তরুর মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, চলবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।